বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের জন্য পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাসটি। আজ পর্বের পঞ্চম পর্ব। আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে, তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। এবার নৌকা খুলিলেই হয়। কুবেরকে পথ খরচের জন্য টাকা দিয়া হোসেন নামিয়া গেল। টাকার পরিমাণটা কুবেরকে অবাক করিয়া দিল। কি দরাজ হাত হোসেন মিয়ার! ভয়ও কুবেরের হইল বই কি। এতগুলি টাকা সামলাইয়া রাখা, হিসাব করিয়া খরচ করা সে বড় সহজ কর্মভোগ নয়। সবচেয়ে অস্বস্তির কথা, টাকাটা হাতে আসিবা মাত্র তাহার ভাবিতে ইচ্ছা হইতেছে, 3 টাকায় যদি 2 আনা বাঁচানো যায়, নিজের জন্য চেষ্টা করিলে এতগুলি টাকা হইতে না জানি কত বাঁচানো চলে। কাল হইতে এই কথাই সে থাকিয়া থাকিয়া ভাবিতেছিল বটে। ভাবতেছিল কত টাকা হোসেন এবার তাহার হাতে দিবে। পথ খরচের টাকাটা অন্য কারো জিম্মায় হোসেন এবার দিবে কিনা এই আশঙ্কাও তাহার ছিল না এমন নয়। আজ টাকাটা পাইয়া সে খানিকক্ষণ অভিভূত হইয়া রহিল। এতখানি বিশ্বাস হোসেন তাহাকে করে? হোসেন মিয়ার মতো মানুষকেও ফাঁকি দিতে পারিয়াছে ভাবিয়া একটু গর্বও কুবেরের হয়। না, লোকটা সর্বশক্তিমান নয়। কুবের তো জানিত না যে 3 টাকায় 2 আনার বেশি ফাঁকি দিবার সাহস তাহার নাই বলিয়াই হোসেন তাহাকে বিশ্বাস করে। 5টা টাকা কুবের কোনোদিন চুরি করিতে পারিবে না, শুধু সাহসের অভাবে নয়, 2 আনার বেলায় যে বিবেক তাহার চুপ করিয়া থাকে, 5 টাকার বেলায় তাহাই গর্জন করিয়া উঠিবে। টাকাগুলি কোমরে বাঁধিয়া কুবের লখাও চণ্ডীর দিকে চাহিল। তারপর 2টা পয়সা সে ছুড়িয়া দিল ছেলেদের দিকে। পয়সা 2টা কুড়াইয়া নিয়ে দুজনের চোখের পলকে অদৃশ্য হইয়া গেল। এমন সময় দেখা গেল আলুথালু বেশে একটি মেয়ে ঘাটের দিকে ছুটিয়া আসিতেছে। নৌকার ওপর আমিনুদ্দিন চঞ্চল হইয়া উঠিল। হোসেন বলিল, নাও খোলো। কুবের খোটা হইতে নৌকার দড়ি খুলিয়া শম্ভু হাতে ধরিয়া রাখিয়াছিল। সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। আমিনুদ্দির মেয়ে যখন ঘাটে একেবারে জলের কিনারা পর্যন্ত আসিয়া দাঁড়াইয়া পড়িল, নৌকা তফাতে সরিয়া গিয়াছে। বাবজান বাবজান বলিয়া আকুল হইয়া মেয়েটা কাঁদিতে লাগিল। নদীতে বুঝি সে ঝাঁপি দিয়া বসে। উলুপি ছাড়া ঘাটে স্ত্রীলোক নাই যে ওকে ধরিবে। উলুপি কলসি কাঁখে জল নিতে আসিয়াছে। আমিনুদ্দির মেয়েকে তাহার ছুঁইবার উপায় নাই, কিন্তু এখন সে কথা ভাবিবার সময় নেই। সেই মেয়েটাকে জড়াইয়া ধরিয়া রাখিল। আমিনুদ্দিন হাঁকিয়া হাঁকিয়া মেয়েকে বলিতে লাগিল, সে ফিরিয়া আসিবে, 2 দিন পরে নিশ্চয় ফিরিয়া আসিবে। মৃদু মৃদু বাতাস বহিতেছিল। শম্ভু ও বগা বাদাম তুলিয়া দিল। তারপর কেতুপুরের ঘাট দূর হইতে দূরে সরিয়া অদৃশ্য হইয়া গেল। কুবের আমিনুদ্দির কাছে আসিয়া বলিল, মাইয়ারে কইয়া আসো নাই? আমিনুদ্দিন মাথা নাড়িল। দাঁড় বাহিবার প্রয়োজন ছিল না। আস্তে আস্তে বাতাসের জোর বাড়িয়াছে, বাদাম উঠিয়াছে ফুলিয়া। কুবের আবার নিশ্চিন্ত হইয়া বসিয়া নিজের রাজ্যপাট ও প্রজাপুঞ্জের দিকে চাহিয়া দেখিতে লাগিল। রাজ্য প্রকাণ্ড, বসিবার শুইবার স্থানাভাব নাই, শুধু প্রজারা বড় অসুখী। মাঝবয়সী রমণীটি পরিচয় নিয়া কুবের জানিতে পারিল রসুলের সে বোন যাত্রার আগেই মৃদুস্বরে কাঁদিতে আরম্ভ করিয়াছিল। কত গ্রাম তাহারা পার হইয়া আসিয়াছে, এখনো থাকিয়া থাকিয়া সে চোখ মুছিতেছে। বেলা বাড়িতে লাগিল। কুবের সকলকে জলখাবার বন্টন করিয়া দিল। বাড়ি হইতে বাহির হইবার সময় মনটা খারাপ হইয়াছিল, এখন মন্দ লাগিতেছে না কুবেরের। নদীকে সে বড় ভালোবাসে।
নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই। একে একে কতকগুলি লঞ্চ ও স্টিমার দুদিক হইতে ঢেউ তুলিয়া আসিয়া আগাইয়া যায়। সম্মুখের বোঝাই নৌকাগুলি পড়ে পেছনে। কোথাও নদীর একটি ছাড়া তটরেখা নাই, কোথাও অপর তীরের গাছপালা অস্পষ্ট চোখে পড়ে। কাউয়া চিলা পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া পড়িতেছে। বকেরা এখন একক শিকারী সন্ধ্যায় ঝাঁক বাঁধিবে। স্টিমার, নৌকা, ভাসমান কচুরিপানা, আকাশের পাখি ও মেঘ সব ভাসিয়া চলিয়াছে। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় মাটির তীর ভূমিও বুঝি লঘু গতিতে চলিয়াছে পিছনে। তবু নদী ছাড়া সবাই বাহুল্য। আকাশের রঙিন মেঘ ও ভাসমান পাখি, ভাঙন ধরা তীরে শুভ্র কাশ ও শ্যামল তরু, নদীর বুকে জীবনের সঞ্চালন, এসব কিছুই যদি না থাকে, শুধু এই বিশাল ও একাভিমুখী জলস্রোতকে পদ্মার মাঝি ভালোবাসিবে সারা জীবন। মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায়, পদ্মা তো চির যৌবনা। বৈচিত্র্য কি তার প্রয়োজন? নূতন পৃথিবীকে খোঁজে কে চায় পদ্মার রূপের পরিবর্তন? শুধু ভাসিয়া চলার অতিরিক্ত মোহ। সকালবেলা সুবাতাস ছিল, তারপর বাতাস দিক পরিবর্তন করিল। বিশেষ কিছু অসুবিধা তাহাতে হইল না। দাঁড় টানিতে কোনো কষ্ট নাই। নদীর স্রোতেই নৌকা ঠেলিয়া নিয়া চলিয়াছে। ফিরিবার সময় উজান ঠেলিয়া আসিতে প্রাণ বাহির হইয়া যাইবে বটে, এখন আরামের অন্ত নাই। মধ্যাহ্নে নৌকা ভাড়াইয়া রান্নার আয়োজন করা হইল। দুটি উনান খুঁড়িয়া দুইটি হাঁড়িতে চাপানো হইল ভাত। কাছের এক গ্রামে তরিতরকারির মিলিল। নিজেদের জন্য রাঁধিবার ভাতটা কুবেরের উপরেই পড়িয়াছিল। অদূরে রন্ধনরতা রসুলের বোন নসিবনকে দেখিতে দেখিতে কুবের মনে মনে একটু আফসোস করল। ভাবিল, কি ক্ষতি মুসলমানের রান্না খাইলে। ডাঙ্গার গ্রামে যাহারা মাঠে ছানিয়া জীবিকা অর্জন করে, তাহাদের মধ্যে ধর্মের পার্থক্য থাকে। পদ্মা নদীর মাঝিরা সকলে এক ধর্মী। গণেশ, শম্ভু ও বগা সঙ্গে না থাকিলে কুবের তো নিজের জন্য রাঁধিতে বসিত না। খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলিল। রাত্রি 9টা-10টার পর সময় একেবারে নদীর কিনারায় সুষুপ্ত একখানি গ্রামের পাশে সেদিনকার মতো স্থগিত করা হইল যাত্রা। তৃতীয় দিন অপরাহ্নে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সঙ্গম। নদী এখানে সাগরের মতোই পারাপারহীন। সন্ধ্যার দেরি নেই দেখিয়া কুবের সেদিন নৌকা বাঁধিল। এদিকে সে আগেও আসিয়াছে বটে, কিন্তু নদী ভালো করিয়া চেনা নয়। সন্ধ্যার পর নৌকা চালাইতে সে সাহস করিল না। পরদিন চাঁদপুরে নৌকা ভিড়িল। ভালোই ভালো এতখানি পথ আসিয়া কুবেরের মনে আনন্দ ধরে না। এবার হোসেন মিয়া আসিয়া পড়িলেই সে সম্পূর্ণ নিশ্চিন্ত হইতে পারিবে। জাহাজ ঘাটে স্টিমার ভিড়িলে কুবের গিয়া যাত্রীদের অবরোহণ পথটির মুখে দাঁড়াইয়া থাকে। মোট ঘাট লইয়া দেশ বিদেশের কত নরনারী তাহার সামনে দিয়া রেল স্টেশনের দিকে চলিয়া যায়। কুবেরের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেনকে। সমস্ত যাত্রী নামিয়া আসিবার পরেও সে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকে। হোসেন আসিল 3 দিন পরে রাত্রে স্টিমারে। প্রতীক্ষা করিতে করিতে কুবের চঞ্চল হইয়া উঠিয়াছিল। হোসেনকে দেখিবা মাত্র সমস্ত চঞ্চল্য তাহার অন্তর্হিত হইয়া গেল। নির্ভয়, নিশ্চিন্ত, রহস্যময় সদানন্দ মানুষটির সহচর্যে মুহূর্তে সকলে উত্তেজনা জুড়াইয়া যায়। কঠিন কর্তব্য সম্পন্ন করার গর্ব, আগামী কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট থাকে না। তাই বটে, ভালোই ভালোই কুবের চাঁদপুর আসিয়া পৌঁছিতে না পারিলেও কিছুই আসিয়া যাইত না বটে হোসেনের। মৃদু মৃদু হাসিয়া সে বলিত, দরিয়ায় চুবাইয়া আইসো নাও, ভালো করছো কুবের ভাই। হোসেন নৌকায় আসিয়া বসিল। সকলে তাহাকে ঘিরিয়া রহিল। ছইয়ের মধ্যে নসিবন ও রসুলের স্ত্রী ঘোমটার ভেতর হইতে চাইতে লাগিল। হোসেনকে দেখিয়াই তাহারা ঘোমটা দিয়াছে।
মৃদু মৃদু হাসে হোসেন, সকলের কুশল জিজ্ঞাসা করে, দাঁড়ি মুঠা করিয়া ধরিয়া সকৌতুকে রসুলের 6 বছরের মেয়েটাকে বিবিজান বলিয়া ডাকে। আমিনউদ্দিন মেয়ের খবর জিজ্ঞাসা করিল বলে তাহাকে সে বাহাল তবিয়তে ঘরের কাজ করিতে দেখিয়া আসিয়াছে। দুশ্মন ভাবিয়া বলিয়া গাল দিয়া হোসেনকে সে নাকি কড়া কড়া কথা বলিয়াছে অনেক। আমিনউদ্দিন চোখ ছলছল করছে। সে বলে, আল্লাহ জানে মিয়া, আর ফিরে আমো না, ভাবলি মনটা পোড়ায়। হোসেন বলে, ফিরনের মন থাকলে কও মিয়া, এখন জাহাজে তুইলে দিই তোমারে কাইল, খুশ না হলেই কেন যাব। আমিনউদ্দিন নীরবে মাথা নাড়ে। হোসেন বলে, তবে কাইল তোমাগো নিকা সারি। আমিনউদ্দিন বিস্মিত হইয়া বলে, কাইল কেন? ময়নাদ্বীপি দিবা 2 মাস বাদ। হোসেন বলে, ময়নাদ্বীপি মোল্লা পামু কই? রাজবাড়ির আজিজ সাহাব কন ময়নাদ্বীপি সহ জানা মানুষ হলি আর মসজিদ দিলি আর হিঁদুরে জমিন না দিলি গিয়া থাকতে পারে। তা পারুম না মিয়া, হিঁদু না নিলে মানুষ পামু কই? হিঁদু নিলে মসজিদ দিমু না, কেমনে দিমু কও? মুসলমানে মসজিদ দিলি হিঁদু দিব ঠাউর ঘর। না মিয়া, আমার দ্বীপের মধ্যেও কাম চলব না। সকল অভিভূত হইয়া শোনে। হোসেনের মুখে ময়নাদ্বীপের কথা কবির কখনো শোনা নাই। আজ হোসেন বলিতে থাকে ওই দ্বীপটির জন্য তার কত দরদ। নিলামী দ্বীপটি কিনিবার পর ওখানে জনপদ বসানোর স্বপ্ন দেখিতেছে সে। জীবনে আর তার দ্বিতীয় উদ্দেশ্য নাই, কামনা নাই। 1000 মানুষ ওখানে চলাফেরা করিতেছে। 1 বিঘা জমিও দ্বীপের কোনোখানে আকর্ষিত নাই। মরিবার আগে এইটুকু শুধু সে দেখিয়া যাইতে চায়। কত অর্থ ও সময় সে ব্যয় করিয়াছে দ্বীপের পেছনে। ময়নাদ্বীপের নেশা পাইয়া না বসিলে আজ তো সে বড় লোক। একসঙ্গে তাহার এতগুলি লাভবান ব্যবসা দাঁড়াইয়া গিয়েছে, সে ভাবিতে বসিলে আল্লাহর করুণার পরিচয়ে মাথা নত হইয়া আসে। ময়নাদ্বীপ ব্যাপিয়া একদিন মানুষের জীবনের প্রবাহ বহিবে বলিয়া যে কাজ হোসেন হাত দেয়, সেই কাজ খোদাতালা সফল করিয়া দেন। টাকা না থাকলে সে পারিবে কেন এই কঠিন কাজ সম্পন্ন করিতে? কি কও রসুল, নিকা সারি কাইল? রসুল সাই দিয়ে বলে, আমি কি কমু মিয়া, যা মন লয় করেন। হোসেন বলে, বোন কি কয় জিগাও। রসুল ছইয়ের মধ্যে গিয়া খানিক পরামর্শ করিয়া আসে। নসিবনের মত আছে। আমিনউদ্দিন নিঃশব্দে বসিয়া থাকে। আপন মনে কি যেন সে ভাবিতে থাকে বন্দরের আলোকমালার দিকে চাহিয়া। কুবের সবিষয়ে হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করিয়া। কি প্রতিভা লোকটার, কি মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায় কুড়াইয়া নিয়ে জোড়াতালি দিয়ে নিজের দ্বীপে রাজ্য স্থাপন করিতেছে। প্রজাবৃদ্ধির ব্যবস্থার দিকে তাহার সজাগ দৃষ্টি। হোসেনের উদ্দেশ্যই হয়তো তাই। আমিনউদ্দির মতো জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত হতাশ নিরুৎসাহ মানুষগুলিকে আসলে তাহার প্রয়োজন নাই। ওরা তাহার দ্বীপটি যে নবীন নরনারীতে ভরিয়া দিবে, সে তাহাদেরই প্রতীক্ষা করিয়া আছে। অনেক রাত্রে হোসেন বিদায় গ্রহণ করিলে আমিনউদ্দিন তখন জল্পনা কল্পনার অন্ত রহিল না। প্রথম বিষয়টা কাটিয়ে যাওয়ার পর আমিনউদ্দির সঙ্গে সকলে হাস্য পরিহাস জুড়িয়া দিল। ঠাট্টা করিতে বড় মজবুত সম্ভব। তার এক একটা কথায় নৌকায় হাসির কলরব উঠিতে লাগিল। ছইয়ের মধ্যে রমণী দুটি পর্যন্ত মাঝে মাঝে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া মুখে কাপড় চাপা দিতে লাগিল। পরদিন আমিনউদ্দির সঙ্গে নসিবনের নিকা হইয়া গেল। তারপরের দিন কতগুলি চাষের যন্ত্রপাতি, 3-4 বস্তা আলু, 1 পিপা সরিষার তৈল, কাঠের একটা বাক্স বোঝাই নুন, কতকগুলি সস্তা বিলাতি কম্বল, 1 বস্তা কাপড় জামা, এইসব অজস্র জিনিসপত্র হোসেন নৌকা বোঝাই করিয়া ফেলিল। রাত্রি প্রভাত হইলে বলিল, নাও খোলো কবির ভাই, কোন দিক যামু মিয়া ভাই? হোসেন বলিল, সমুন্দর। সারাদিন এই তীর ঘেঁষিয়া নৌকা চলিল। কেতুপুরের পদ্মায় যে নৌকাকে অত্যন্ত বৃহৎ মনে হইয়াছিল, এখন সেটিকে কুবেরের মোচার খোলা বলিয়া মনে হইতে লাগিল। পরদিন অপরাহ্নে নোয়াখালী জেলার নারিকেল বৃক্ষপূর্ণ তীরভূমিতে নৌকা বাঁধা হইল।
এদিকে কুবের কখনো আসে নাই। বিস্ময়ের সঙ্গে সে হোসেনকে জিজ্ঞাসা করিল, এই কি সমুন্দর? হোসেন একখানা ম্যাপ বাহির করিল। আঙ্গুল দিয়ে সে কুবেরকে চিনাইয়া দিতে লাগিল মেঘনার মোহনার দ্বীপগুলি, সিদ্ধিদ্বীপ, বদৌ দ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া প্রভৃতি। আরও পশ্চিমে মানপুর দ্বীপ, দক্ষিণ সারাজপুর, বন্দরা দ্বীপ। আর এই যে ছোট ছোট বিন্দুগুলি দেখা যায় 22 নম্বর মোটা লাইনটার ওপর, ওগুলি মানিক দ্বীপপুঞ্জ। চিনিতে পারিতেছে কুবের। আর ওই পূব পশ্চিমের 22 নম্বর লাইন আর উত্তর দক্ষিণের এই 91 নম্বর লাইনটা যে বিন্দুতে পরস্পরকে অতিক্রম করিয়াছে, এই বিন্দুটির কিছু উত্তর পূর্বে ওই যে একটি সবুজ বিন্দু দেখা যায়, ওর নাম ময়নাদ্বীপ। জানে কুবের, ওরই নাম ময়নাদ্বীপ। আর ঘণ্টা 10 নৌকা বাহিয়া তাহারা নোয়াখালীর তীরভূমিকে পিছনে ফেলিয়া তারপর হাতিয়া ডাইনে রাখিয়া ধনমানিক দ্বীপ ছুঁইয়া ধনমানিক দ্বীপ আর বাবনাবাদ দ্বীপের যোগরেখার সঙ্গে 42 ডিগ্রি কোণ করিয়া পূর্ব দক্ষিণে নৌকা বাহিলে একদিনে ময়নাদ্বীপে পৌঁছানো যাইবে। কুবের ভালো বুঝিতে পারে না, হা করিয়া নকশা রেখা ও লেখাগুলির দিকে চাহিয়া থাকে। কে জানে ওর মধ্যে মধ্যে ডাঙ্গা ও জলের পার্থক্য কি কৌশলে আঁকা আছে, সে তো কোনো প্রভেদ বুঝিতে পারে না। হোসেন মিয়া যে কত বড় দক্ষ নাবিক, দিক চিহ্নহীন সমুদ্রের বুকে তাহার নৌকা পরিচালনা দেখিয়াই তাহা বোঝা গেল। সামনে একটা কম্পাস রাখিয়া সে হাল ধরিয়া বসিল। নৌকার 6 জন মাঝি টানিতে লাগিল দাঁড়। সারাদিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জল ডুবিয়া গেল। পূর্বে বহুদূরে কালো বিন্দুর মতো একটি দ্বীপ ছাড়া সূর্য শুধু দেখাইয়া গেল আকাশ ও জলরাশি। রাত্র দাঁড় টানার বিরাম হইল না। পালা করিয়া দুজন মাঝিকে 2 ঘণ্টা ধরিয়া ঘুমানোর অবসর দিয়া 4 জনকে হোসেন সবসময় বসাইয়া রাখিল দাঁড়ে। নিজে 1 মিনিটের জন্য চোখ বুঝিল না। নৌকার সকলে হয়রান হইয়া গেল। কুবেরের মনে হইতে লাগিল, নৌকা বাহিয়া জীবনে সে আর কোনোদিন এত শ্রান্ত হইয়া পড়ে নাই। সকালবেলা দেখা গেল চারদিকে নিবিড় কুয়াশায় ঢাকা গিয়াছে। হোসেন বলিল, বইটা থো কুবির, নোঙ্গর ফেলা। এতখানি কাছেই টানিয়া নোঙ্গর সমুদ্রের তলে গিয়া ঠেকিল যে কুবেরের মনে হইল নোঙ্গরটা পাতালে গিয়া পৌঁছিয়াছে। কুয়াশায় নৌকা চালাইবার উপায় নাই। ধনমানিক দ্বীপের কাছাকাছি তাহারা আসিয়া পড়িয়াছে। কুয়াশায় দেখিতে না পাইরা পাশ কাটাইয়া দূরে চলিয়া গেলে বিপদ হইবে। এই দ্বীপটির অবস্থান দেখিয়া তবে ঠিক করা যাইবে বাবনাবাদ দ্বীপের সঙ্গে ইহার যোগ রাখা। তারপর সোজা আগানো চলিবে কম্পাসের উপর নির্ভর করিয়া একেবারে ময়নাদ্বীপের দিকে। সারাদিন নৌকার অবস্থান বুঝিতে পারা যাইবে কিনা সন্দেহ। অপেক্ষা করিতে হইবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠিলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভিতর দিয়ে আকাশের দিকে চাহিয়া তবে হোসেন বলিতে পারিবে কোন দিকে কতদূর ধনমানিক দ্বীপ লুকাইয়া আছে। কি জানো মিয়া, কলের জাহাজ হলি জানন যায় কত জোর চলিতেছে, ঘন্টায় কয় মাইল আলাম। সমুন্দরের কোনখানে রইছি হিসাব করলি মেলে। নাও চালাইয়া জানুম কিবা। দাঁড়িতে হাত বুলাইয়া হোসেন সকলকে অভয় দিয়া আবার বলে, ডরাইও না, 10 বাজলি কুয়াশা থাকবো না। আজকাল রোজ বিহানবেলা কুয়াশা হয়, এরে কি কুয়াশা কয় মাঝি? বসিয়া বসিয়া হোসেন গল্প বলে। সকলে শোনো। এজন্য কেতুপুরেরই এক ভাঙা কুটিরে হোসেনের আড্ডা বসিয়াছে। এমনই কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের বুকে হারাইয়া গিয়াছিল। 3 দিন নোঙ্গর ফেলিয়াছিল সমুদ্রে। জল ফুরাইয়া গিয়া শেষের দিন তৃষ্ণায় ছাতি তাহাদের ফাটিয়া গিয়াছিল। তারপর হোসেন কম্পাস কিনিয়াছে। তারা দেখিয়া নৌকার অবস্থান নির্ণয়ের যন্ত্র কিনিয়াছে। চাঁদগাঁয়ে হোসেন যখন জাহাজে কাজ করিত, খালাসির কাজ করিতে করিতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের বসান পর্যন্ত সে হইয়াছিল। সে সময় এক সাহেব কাপ্তানের কাছে সে এসব যন্ত্রের ব্যবহার শিখিয়াছিল। বড় বড় জাহাজ চালাইয়া হোসেন এখন পৃথিবী ঘুরে আসিতে পারে।
পৃথিবী সে কি ঘুরিয়া আসে নাই? হ, সে কাহিনী বলিবার মতো বটে। 20 বছর বয়সে হোসেন বাড়ি ছাড়িয়া পালাইয়াছিল। তারপর অর্ধেক জীবন সে তো দেশ বিদেশে ঘুরিয়াই কাটাইয়াছে, নদীর বুকেও সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলাইয়া গেল, নোঙর তোলা হইল। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধর্মানিক দ্বীপ। কম্পাসটা সামনে রাখিয়া হোসেন হাল ধরিয়া বসিল। পরদিন ভোরবেলা তাহারা ময়নাদ্বীপে পৌঁছিয়া নোঙর ফেলিল। এই ময়নাদ্বীপ 5-6 বৎসর ধরিয়া যে রহস্য নিকেতনের কথা সে শুনিয়া আসিয়াছে, কুবের যেন একটিমাত্র দৃষ্টিপাতে সমস্ত দ্বীপটিতে দেখিয়া ফেলিতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসর প্রায় 11 মাইল। হোসেন নিজে মাপিয়া দেখিয়াছে। দ্বীপের যেখানে নৌকা ভিড়াইয়াছিল সেদিকে খানিকটা অংশ পরিষ্কার করিয়া বসতি স্থাপিত হইয়াছে। চাষ হইতেছে, বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারকেল গাছ সমস্ত দ্বীপে ছড়াইয়া না পড়িয়া গাছগুলি এক স্থানে ঘন হইয়া মাথা তুলিয়াছে কেন বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় যেদিন খুশি হইবে সেই দিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করিয়া ফেলে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিত একটা লোনা জলা আছে। সমুদ্রের চেয়েও ওখানটা বুঝি নিচু। খাল কাটিয়া যোগ করিয়া দিলে সমুদ্রের জল ভাসিয়া ভরিয়া ফেলিবে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হইয়াছে, বিস্ময়কর ফসল ফলে। জলায় চারিদিকের জঙ্গলে অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু জানোয়ার কিছু নাই। রাসু যে বাঘ সিংহের গল্প করিয়াছিল সেটা নিছক গল্পই। হোসেন মিয়ার উপনিবেশে লোকসংখ্যা 100-র কম নয়, কিন্তু তার 3 ভাগই প্রায় ছোট ছোট ছেলেমেয়ে, যাদের অধিকাংশ এই দ্বীপে জন্মগ্রহণ করিয়াছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করিয়া এখনও হোসেন জয়লাভ করিতে পারে নাই। জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলিয়াছে। অনেক খাদ্য এখানে উৎপন্ন করা যায় না। জীবনের অনেক প্রয়োজন মেটাইতে সমুদ্র পথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি এখানে, অসংখ্য অসুবিধা এখানে, জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকে তাই পালাইয়া গিয়াছে। হোসেনের 5 বছরের চেষ্টায় দ্বীপে প্রায় 30টির বেশি পরিবার নির্বাধ নাই। আমিনুদ্দি ও রসুলকে ধরিলে দ্বীপের গৃহস্থ পরিবারের সংখ্যা এবার 32 হইল মাত্র। কি কঠিন কাজে হোসেন মিয়াও যে আত্মনিয়োগ করিয়াছে, কি সীমাহীন যে তাহার ধৈর্য ও অধ্যবসায়, এবার কুবের তাহা ভালো করিয়া বুঝিতে পারে। এই নিচু জলা ও জঙ্গলপূর্ণ মনুষ্য বাসের অযোগ্য দ্বীপ, ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপের লোনা মাটিতে জন্মে না, লাউ কুমড়াগুলি ফলে কুকরান ও শশার মতো ছোট ছোট, এইখানে এই মুষ্টিমেয় নরনারীর বসতি স্থাপন করাও হোসেন মিয়া ছাড়া আর কারো দ্বারা সম্ভব হইত না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানিক, পাবনাবাদ এইসব জনপূর্ণ দ্বীপের কথা কুবের শুনিয়াছে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের যোগ্য হইত, ওইসব দ্বীপের মতো কবে এখানে গড়িয়া উঠিত গ্রাম। একই কদর্য একটা দ্বীপ হোসেন বাছিয়া লইয়াছে। হয়তো সস্তায় পাইয়াছিল বলিয়া। স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনিয়া জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পাইত? ওরকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখিয়া আমিনুদ্দি ও রসুল বড় দমিয়া গিয়াছে। ফিরিয়া যাওয়ার কথাটাও তাদের মুখে শোনা গিয়েছে 2-1 বার। তবে হোসেনের সামনে তারা কিছু বলে নাই। বলা যায় না কত উপকার যে হোসেন তাদের করিয়াছে, তার হিসাব হয় না। আমিনুদ্দি অপরিশোধ্য আর্থিক ঋণেই শুধু আবদ্ধ নয়, হোসেন না দিলে এই জীবনে স্ত্রী কি আর তাহার জটিত? নসিবনের মতো স্ত্রী। রসুলকে জেলের দুয়ার হইতে ছিনাইয়া নিয়ে আসিয়াছে হোসেন। দেশে ফিরিলে জেলেই হয়তো তাহাকে ঠুকিতে হইবে। প্রতিদানে হোসেন আর কিছুই তাদের কাছে চায় না। তারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। ইতিমধ্যে তাদের জন্য ঘর উঠিতে আরম্ভ হইয়াছে। দয়া করিয়া ওই ঘরে তারা নির্বাধিলে কৃতার্থ হইয়া যাইবে হোসেন। জঙ্গল কাটিয়া যত জমি তারা চাষের উপযোগী করিতে পারিবে, সব তাদের সম্পত্তি। খাজনা বা চাষের ফসল কিছু হোসেন দাবি করিবে না। নিজেদের জীবিকা তাহারা যতদিন নিজেরাই অর্জন করিতে পারিবে না, জীবিকা পর্যন্ত যোগাইবে হোসেন।
গৃহ ও নারী, অন্ন ও বস্ত্র, ভূমি ও সত্য সবই তো পাইলে তুমি। এবার শুধু খাটিবে ও জন্ম দিবে সন্তানের, এটুকু পারিবে না? হোসেনের কাছে ফিরিয়া যাওয়ার কথা তাই কেহ মুখে আনিতে পারে না। ফিরিয়া যে যায় সে যায় পালাইয়া, চুপি চুপি চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হইলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নাই, অন্যায় সে কারোর প্রতি করে না। শুধু তাকেই হোসেন শাস্তি দেয়, ভীষণ ও মর্মান্তিক। যারা শত্রুতা করো হোসেনের, অকারণে ক্ষতি করিতে চায়, বিঘ্ন জন্মায় হোসেনের স্বপ্ন সফল হইবার পথে। কদিন কুবের দ্বীপ দেখিয়া ও দ্বীপের মানুষগুলির সঙ্গে ভাব করিয়া কাটাইয়া দিল। ক্ষেতের ধান সব কাটা হইয়া গিয়াছে, কিছু সরিষা ও বুট ও মটর লাগানো হইয়াছে। মূলা, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বাঁচিয়া থাকিতে চাহে নাই, এবছর কয়েক বিঘা জমিতে নতুন এক প্রকার সার দিয়া পরীক্ষার জন্য কিছু কিছু চাষ হইয়াছে। কি হইবে বলা যায় না। আরও ভিতরের দিকে দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখিবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান করে পরিষ্কার করা হইতেছে। সকালবেলা দা কুড়াল লইয়া একদল লোক জঙ্গলের মধ্যে মাইলখানে খাটিয়া যায়। নির্বাচিত স্থানটিতে গাছপালা ঝোপঝাড় কাটিয়া সাফ করে, শাবল দিয়া খুঁড়িয়া গাছের শিকড় তুলিয়া ফেলে। তারপর সারাদিন মশা পোকার কামড়ে শরীর ফুলাইয়া সন্ধ্যার সময় ফিরিয়া আসে। কুবের একদিন দেখিতে গিয়া শিহরিয়া উঠিল। এই দ্বীপটির সৃষ্টির দিন হইতে যে বনভূমি কুমারী তার বুকের এক খাপলা মাংস যেন সকলে ছিনাইয়া লইয়াছে। চারিপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনই বিভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হইয়াছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকিলে অনেকে একত্র হইয়া জটলা করে। ভাষা ভাষা দুটো একটা কথা কানে আসে কুবেরের। বিপিন নামে 60 বছরের এক বৃদ্ধকে হোসেন এখানে মোড়ল করিয়াছে। তাকে ঘিরিয়াই জটলা বাঁধিল। জমাট বাঁধে বেশি। কুবের কাছে গেলেই কিন্তু সকালে চুপ করিয়া যায়। তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করে সকলে যখন ঘরে ফিরিয়াছে নিজের স্বতন্ত্র কুটিরের তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করিয়া সকলে যখন ঘরে ফিরিয়াছে নিজের স্বতন্ত্র কুটিরের দাওয়ায় বসিয়া হোসেন প্রসন্ন মুখে টানিতেছে তামাক। বিপিন কথাটা ফাঁস করিল, বলিল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখ গম্ভীর হইয়া গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলিয়া বলিল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে আসিয়াছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যেই সে সকলকে বড় জ্বালাতন করিয়া তুলিয়াছে। প্রথম ওর সঙ্গে প্রায় তার কলহ বাধিত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মারিয়া সে জখম করিয়াছে। সকলে মিলিয়া তখন খুব শাসন করিয়া দেয় এনায়েতকে। তারপর হইতে সে বেশ শান্তশিষ্ট হইয়াই থাকে। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয় না। কিন্তু কদিন আগে সে এক ভয়ানক অপরাধ করিয়া বসিয়াছে। বশির মিয়ার বউটি ছেলে মানুষ। কিছুদিন হইতে এনায়েত তাকে অনেক বিরক্ত করিতেছিল। ভয়ে বউটি কাহাকেও কিছু বলে নাই। তারপর একদিন দুপুরবেলা সকলে যখন কাজে গিয়াছে এনায়েত বশিরের ঘরের প্রবেশ করে। বশিরের স্ত্রীর চেঁচামেচি শুনিয়া পাশের কুটিরের আকবরের স্ত্রী গিয়ে পাড়ায়, বেচারি সেদিন ভালোই ভালো রক্ষা পাইছে। হোসেন বলিল, হারামের পোলারে কাইটা দরিয়ায় দিলা না কেন? বিপিন স্বীকার করিল, অতটা তাহার করিতে পারে নাই, তবে মারধর করা হইয়াছে যথেষ্ট। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া সকলকে হোসেন ডাকিয়া আনিতে বলিল, এনায়েত যেন আসে। পক্ষণের মধ্যেই সকালে আসিয়া জুটিল। মেয়েরাও কেহ কেহ আসিয়া তফাতে দাঁড়াইয়া রহিল কৌতূহলের সঙ্গে। বিচার হইবে এনায়েতের। কে জানে তাহাকে শুলেই দিবে নাকি না সাগরে ডুবাইয়া মারিবে হোসেন। এনায়েতের বয়স বেশি নয়, বলিষ্ঠ যুবক সে। ময়নাদ্বীপে এমন আরেকটা মানুষ নাই। তেজের সঙ্গে সে আসিয়া হোসেনের সামনে বসিল, নির্ভয় নিশ্চিন্ত। হোসেন একে ওকে দুটো একটা কথা জিজ্ঞেস করিল। রুষ্ট চোখে এনায়েতের দিকে চাহিতে লাগিল। বারবার বলিতে লাগিল, কি আফসোস, কি আফসোস। তারপর সে কৈফিয়ত তলব করিল এনায়েতের।
এনায়েত বলিল, জবরদস্তি করি নাই মিয়া। হোসেন বলিল, না করলা জবরদস্তি, বশিরের ঘরের মধ্যে যাবা কেন তুমি? কবিলারে নজর দিবা কেন? আমারে দেখা এক রোজ সায় হাসিল। আরে বলদা তুমি, বাই বইলা হাসিল। দেশ গাঁও ছাইড়া দ্বীপের মধ্যে আইসা রইছ, বাই বই নামাইয়া মরদ এনে ভালো কাম করো নাই মিয়া। 3 রোজ বাইন্ধা থুমু তোমারে, খানা পিনা মিলব না। তখন হোসেন মিয়ার হুকুমে সকলে মিলিয়া তাহাকে দাওয়ার খুঁটির সঙ্গে বাঁধিয়া দিল, আলগা করিয়াই বাঁধিল। হোসেন মিয়ার হুকুমের চেয়ে দড়ির বাঁধন তো এ দ্বীপে জোরালো নয়। বাঁধন খুলিয়া পালানোর সাহস এনায়েতের হইবে না। কোথায় পালাইবে? হোসেনের ঘরের কাছেই একখানা ঘরে কবিরও তাহার সঙ্গীদের থাকিতে দেওয়া হইয়াছিল। সেদিন অনেক রাত্রে বাহিরে গিয়া জ্যোৎস্নালোকে কুবের দেখিতে পাইল হোসেনের ঘরের দাবায় বন্দি এনায়েত থালায় ভাত খাইতেছে। কাছে বসিয়া আছে একটি রমণী। চুপি চুপি কুবের ঘুরিয়া হোসেনের ঘরের পিছনের দিকে গেল, জানালা দিয়া আস্তে আস্তে তাহাকে ডাকিয়া তুলিল। খবর শুনিয়া হোসেন হাই তুলিয়া বলিল, হ, ঘুমাও গা কবির। আর শোনো ভাই, কি দেখিলা কি শুনলা আধা রাইতে মনে মনে থুইও, কইয়া কাম নাই। বলিয়া হোসেন পাশ ফিরিয়া শুইল। এত বড় একটা ব্যাপারকে অবহেলা করিয়া হোসেনের পাশ ফিরিয়া শোয়া অবাক করিয়া দিল বটে কুবেরকে আজ। ব্যাপার সে বুঝিতে পারিল, দ্বীপ ছাড়িবার ফিরিবার দিন। বুড়া বসির নৌকায় আসিয়া উঠিল। তাহার ছেলে মানুষ বউ রহিয়া গেল দ্বীপে। বসির এই দ্বীপের আদি বাসিন্দা। প্রায় 5 বছর এখানে সে সস্ত্রীক বাস করিতেছে। ছেলে মেয়ে হয় নাই বসিরের, একটিও নয়। 5 বছরে যে একটিও মানুষ বাড়াইতে পারিল না দ্বীপের, কয়েক বছরের মধ্যে যে প্রবেশ করিবে কবরে, তাকে দিয়ে আর কি প্রয়োজন আছে হোসেনের? বসির এবার তালাক দিবে তার বউকে। তারপর যথাসময়ে এনায়েতের সঙ্গে নিকা হইবে বউটির। একটি বউ আছে এনায়েতের, শীঘ্রই সে হোসেনকে উপহার দিবে একটি আনকরা নূতন মানুষ। ময়নাদ্বীপের এক টুকরো ভবিষ্যৎ। তবু আরও একটি বউ হোক এনায়েতের, সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছর যে রমণী জননী হইতে পায় নাই, তার কোল জুড়িয়া আসুক সন্তান, মানুষ বাড়ুক হোসেনের সাম্রাজ্যে। গ্রাম ছাড়িবার 3 সপ্তাহে পরে কুবের ও গণেশ গ্রামে ফিরিয়া আসে। চাঁদপুরে তাহাদের নামাইয়া দিয়া হোসেন নৌকা লইয়া কোথায় চলিয়া গেছে। হোসেনের মুসলমান মাঝিরা চাঁদপুরে অপেক্ষা করিতেছিল। গোপীকে নিয়ে ইতিমধ্যে অনেক কাণ্ড হইয়া গিয়াছে। কুবের যেদিন চলিয়া গেল সেদিন গোপীর পা ভয়ানক ফুলিয়া ওঠে। বাড়িতে পুরুষ কেহ নাই। কি করিবে ভাবিয়া না পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল। তারপর রাসু আসিয়া সব ব্যবস্থা করিয়াছে। কত যে করিয়াছে রাসু গোপীর জন্য, শতমুখেও মালা তাহা বলিয়া শেষ করিতে পারিবে না। সেই দিনই গোপীকে রাসু আমিনবাড়ির হাসপাতালে নিয়ে গিয়াছিল। রাত্রে গোপীর হাঁটুতে আবার অস্ত্র করা হয়। সে এখনো হাসপাতালে আছে। প্রায় রাসু তাহাকে দেখিতে যায়। ডাক্তার আশ্বাস দিয়েছে, হাড় ভাঙিয়া মাংসপেশির চট ছাড়াইয়া গোপীর হাঁটু এবার ঠিক করিয়া দেওয়া হইয়াছে। একটু খোঁড়াইলেও সে হাঁটিতে পারিবে। কুবের ফিরিয়াছে খবর পাইয়া রাসু আসে। কুবের দুটো একটা কৃতজ্ঞতার কথা বলিতেই সে একেবারে গলিয়া যায়। মাথাটা একবার চুলকাইয়া রাসু কয়েকটা ঠোক গেলে, তারপর হঠাৎ বলিয়া বসে, গোপীরে দিবা মাঝে আমারে। কুবের গম্ভীর হইয়া যায়, বলে যে ব্যস্ততা কিসে, গোপী তো পড়িয়া আছে হাসপাতালে, আগে সে ফিরিয়া আসুক। রাসু তবু পিড়াপিড়ি করিতে থাকে। গোপীর পা ভালো হইয়া যাইবে শুনিয়া অবধি সে ব্যগ্র হইয়া উঠিয়াছে। এই সময় কুবেরের কাছে কথা আদায় করিয়া না রাখিলে পরে হয়তো সে মত বদলাইয়া ফেলিবে। গোপীর পঙ্গুত্ব আরোগ্য হওয়া যখন অনিশ্চিত ছিল, তখন কথাটা পাকাপাকি করিয়া নেয় নাই বলিয়া বড় তখন অনুতাপ হইয়াছে রাসু। শেষে কুবের বলে, কাইল কুমুর আসুক। রাত্রে সে পরামর্শ করিল মালার সঙ্গে। পরামর্শ করিয়া স্থির হইল যে রাসু যদি 1.5 কোটি টাকা পণ দেয় আর 2 কোটি টাকা খওনা দেয় গোপীকে, তবে এই বিবাহ হইতে পারে, তার কমে হইবে না। পরদিন রাসু আসিল। কুবেরের দাবি শুনিয়া সে ভর খাইয়া গেল। বলিল, অত টাকা কই পাব? কুবের তার কি জানে,
এই কটা টাকা যদি সে বিবাহে খরচ করিতেন। বিবাহের পর বউকে তবে সে খাওয়াইবে কোথা হইতে? রাসু মাথা নিচু করিয়া থাকে। মালা তাহার মুখের দিকে চাহিয়া বুঝি মমতা বোধ করে। কুবেরকে ইশারায় কাছে ডাকিয়া ফিসফিস করিয়া টাকার পরিমাণটা কিছু কমাইতে বলিয়া দেয়। কিন্তু মেয়ে মানুষের পরামর্শে ভুলিবার পাত্র কুবের নয়। গম্ভীর অবিচলিত মুখে সে বসিয়া থাকে, বেড়ায় ঠেস দিয়া, চক্ষু মুদিয়া যেন ঘুমাইয়া পড়ে। অনেকক্ষণ পরে রাসু বলে, আচ্ছা দেমু বলিয়া সে উঠিয়া যাইতে চায়, কিন্তু এবার কুবের তাহাকে খাতির করিয়া বসায়, আগ্রহ সহকারে গল্প জুড়িয়া দেয় ময়না দুটো। রাসুর না জাগে উৎসাহ, না আসে মুখরতা। কি হইল রাসু? এতদিনের স্বপ্ন তাহার সফল হইবে জানিয়া আহ্লাদ হইল না কেন? তামাক সাজিয়া খানিকক্ষণ টানিয়া হুঁকাটি নামাইয়া রাখিয়া কুবের আড়ালে যায়। কদিন আগেও তাহারা হুঁকা কাড়াকাড়ি করিয়া তামাক টানিয়াছে, কিন্তু এখন কিনা রাসু তাহার ভাবি জামাতো, ওর হাতে এখন আর হুঁকা দেওয়া যায় না। ওর তামাক খাওয়ার সময় সামনে থাকা যায় না। দিন তিনেক পরে কুবের আমিনবাড়ি গিয়া গোপীকে দেখিয়া আসিল। হাসপাতালের খাবার খাইয়া বিছানায় শুইয়া শুইয়া গোপীর দিব্যি মোটাসোটা হইয়াছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রঙের যেন তাহার খোলতাই হইয়াছে বেশ। দিন 7 পরে সে ছুটি পাইবে। রীতিমতো শীত পড়িয়াছে এখন। জেলেপাড়ার ছেলে বুড়ার শরীর রুক্ষ হইয়া খড়ি উঠতে আরম্ভ করিয়াছে। মালার চামড়া কিন্তু চিরদিন মসৃণ। হাজার শীতও কখনো তাহার গা ফাটে না। কপিলারও বুঝি ফাটে না। যে তেলটাই কপিলা খরচ করে শরীরের পেছনে। মাঠে পালং শাকের পাতাগুলি যে সরস লাবণ্য ফুটিয়া আছে, কপিলার দেহে হয়তো তার অভাব নেই। মালার বোন তো সে, মালার চেয়ে সে হাজার গুণে শৌখিন। রাজকর্ম নাই, বাড়ি বাড়ি ঘুরিয়া কুবের সময় কাটায়। প্রীতম মাছের অসুখ হইয়াছে, বুড়া বয়সে তাহার সেবা করিবার কেহ নাই। যোগিতাই আসিয়া বাপের কাছে আছে। প্রীতম সেবা গ্রহণ করে মেয়ের কিন্তু দিবারাত্রি তাকে গাল দিয়ে কিছু রাখে না। যোগীর হাতের জল খাইয়া চিরদিন নরকে পচিবার স্বাদ যে তাহার নাই, সবসময় এই কথাটা সে ঘোষণা করে, এবং ঘোষণা করিতে করিতে গলা কাঠ হইয়া আসিলে যোগীর দেয়া জল খাইয়াই তৃষ্ণা মিঠায়। প্রীতমের কাছে টাকা আছে অনেক, বলে টাকার লোভে যোগী তাহার সেবা করিতে আসিয়াছে, কিন্তু একটি পয়সা সে যোগীকে দিয়া যাইবে না। যা কিছু তাহার আছে সব সে কালী বাবুদের জিম্মা করিয়া দিবে। তার পলাতক ছেলেটা ফিরিয়া আসিলে সব সে পাইবে। ছেলেটা প্রীতমের ফিরিয়া আসিল বলিয়া। রাসু একবার প্রীতমকে দেখিতে আসিয়াছিল। প্রীতম তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিয়াছে। রাতারাতি খুন করিয়া ময়নাদেব ফেরত ডাকাতটা যে তার সর্বস্ব লুটিয়ে লইবে, অতবক্কা প্রীতম নয়। রাসু কাছে আসিলে সে তার ঠ্যাং খোড়া করিয়া দিবে। শীর্ণ হাত দুটি উঁচু করিতেও প্রীতমের কষ্ট হয়। রাসুর ঠ্যাং সে কেমনে করিয়া খোড়া করিবে সেই জানে। কুবেরের কাছে রাসু মনোবেদনা জানায়। একমাত্র ভাগ্নে সে প্রীতমের, তাকে প্রীতম ত্যায্য করিয়া দিল। কত দুঃখ কষ্ট পাইয়া সে ফিরিয়া আসিল ময়নাদ্বীপ হইতে। দুদিন বাড়িতে ঠাঁই দিল না, অম্লান বদনে খেদাইয়া দিল রাস্তা। মরিবার সময় এখন কাছে থাকিয়া একটু সেবা করার জন্য সে বেকুল হইয়াছে। তাতেও বুড়া তাহাকে সন্দেহ করিবে, বাড়িতে ঢুকিতে দিবে না। তাছাড়া নিজের ভাগ্নে সে প্রীতমের। বুড়ার টাকা পয়সা বাড়ি ঘরের একটা অংশ কি তার পাওয়া উচিত না? কাকে ওসব দিয়ে যাইবে বুড়া? কুবের বলে, পোলার লাগে থুইয়া যাইব কয়। রাশি বলে, পোলা পাইসে আছে না কি সাই? গাঙে ডুইবা গেছে গা কবে। আলস্য সময় কাটায় কুবের। গ্রামের জোয়ান মানুষগুলি জীবিকা অর্জনের জন্য বাহির হইয়া যায়। গ্রামে থাকে শুধু বুড়া, শিশু ও নারীর দল। কুবের শুধু শুনিতে পায় পাকা মুখের আফসোস আর নরম গলার কলহ। দেখা হইলেই হিরু জেলে অনন্তবাবুর নাম করিয়া কুবেরকে পরিহাস করে। কোনোদিন কুবের রাগে, কোনোদিন তাহার মন খারাপ হইয়া যায়। আজ কতকাল অনন্তবাবু গ্রামে নাই, কলিকাতার বাবু তিনি। জেলেপাড়ায় রাত্রে স্কুল খুলিবার মতলবে কবে তিনি 2-4 বার কুবেরের বাড়ি যাতায়াত করিয়াছিলেন। এখনো তাহা মনে করিয়া রাখা। কি জন্য? শুধু কুবেরের বাড়ি তো নয়, কি পাগলামি। মেঝবাবুর আসিয়াছিল কে জানে। জেলেপাড়ার মানুষগুলির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সময় নাই, অসময় নাই, আসিয়া হাজির হইতেন।
বাড়ি বাড়ি ঘুরিয়া দেশের নাম করে কি যেন সব বলিতেন দুর্বোধ্য কথা। কতদিন নির্জন দ্বীপ্রহরে কত বাড়ির ভিতর হইতে মেজবাবুকে কূপের বাড়ির বাহির হইতে দেখিয়াছে। তাহার পঙ্গু অসহায় স্ত্রীর নামের সঙ্গে শুধু মেজবাবুর নামটা হিরু জড়ায় কেন? হিরুকে একদিন কুবের মারিবে, বেদম মারিবে। বাড়ি বাড়ি ঘুরিয়া সময় কাটায় কুবের, মনটা তাহার ভালো নাই। জগামাঝির বউ যেন কপিলার অনুকরণ করিয়া হাঁটিতে শিখিয়াছে। ভিজা কাপড়ে পথ চলিতে চলিতে চমকাইয়া ওঠে, উঠিয়া পেছনে কুবেরকে দেখিয়া তাহার চোখে সন্দেহ ঘনাইয়া আসার আগে কুবেরের তো অন্যমনস্কতা গোছে না। অপ্রতিভ হইতে হয় কুবেরকে। নকুলের বাড়ির সামনে কুলগাছটার তলে একদিন কপিলার পায়ে কাঁটা বেঁধিয়াছিল। মিছা কথা, কাঁটা বেঁধে নাই ও বলিয়া কুবেরকে জড়াইয়া ধরিবার ছল সেটা কপিলার। কেতুপুরের দুর্গা প্রতিমা দেখিয়া ফিরিবার সময় সেদিন কি ছলনাময়ী কপিলা হইয়া উঠিয়াছিল। গোপীকে আনিবার নাম করিয়া কুবের একদিন ভোর ভোর গ্রাম ছাড়িয়া বাহির হইয়া পড়িল। শ্যামাদাসের বাড়ি আকুর ঠাকুর গ্রামে, হাঁটা পথে 12-13 মাইল। ক্ষেতের আল দিয়া আঁকিয়া বাঁকিয়া চলিতে চলিতে কতবার যে কুবের ভাবিয়া ফিরিয়া আসে। আকুর ঠাকুরে পছিয়ে একটু পুকুরে মুখ হাত ধুইতে নামিয়া কতবার সে যে পুকুর ঘাট হইতেই সোজা আবার আমিন বাড়ির দিকে হাঁটিতে আরম্ভ করা স্থির করিয়া ফেলিল, তার হিসাব নেই। তবু শেষ পর্যন্ত শ্যামাদাসের বাড়ির দরজাতেই পথ শেষ হইল তাহার। শ্যামাদাস মাঠে গিয়াছিল, কিন্তু শ্যামাদাসের মা বোন ঘর বাড়ি জড়িয়ে আছে। কপিলা এখানে ঘোমটা টানা বউ। কুটুম্বকে শ্যামাদাসের মা খাতির করিয়া বসিতে দিল। কুশল এদিকে আসিবার প্রয়োজন জিজ্ঞাসা করিল। শ্যামাদাসের বাড়িঘর দেখিয়া কুবের মনে মনে পীড়িত হইয়া উঠিয়াছিল, ভালো রকম জবাব দিতে পারিল না। 4 ভিটায় 4খানা বড় বড় ঘর শ্যামাদাসের, চারিদিক লেপা পোছা ঝকঝকে। ঘরের মধ্যে উকি দিলে কত জিনিস চোখে পড়ে, কাঠের সিন্দুক, বেতের ঝাঁপি, বাসন কোসন, কত কিছু। উঠানের এক পাশে ধানের মরাই, ওপর পাশে গোয়াল ঘর। লক্ষ্মীশ্রী মাখানো সম্পন্ন গৃহস্থের ঘর সংসার কুবেরের ভাঙা কুটিরের তুলনায় বৈকুণ্ঠপুরী। বুকের ভেতরে টাটায় কুবেরের। এই বৈকুণ্ঠের লক্ষ্মী গিয়া তাহার ভাঙা ঘরে সাকান্ন খাইয়া কটা দিন কাটাইয়া আসিয়াছিল বলিয়া আজও সে আকাশকুসুম রচনা করে। ভাবে আজও লক্ষ্মীর মন পড়িয়া রহিয়াছে কেতুপুরে তাহার সেই নোংরা বাড়িটিতে। কি বোকাই কুবের ছিল। কপিলা জিজ্ঞাসা করে, খবর কি মাছে? কি মনে কইরা আইলা? ভালা নিয়ে আসো পোলাপানরা? দূরে শাড়ি পরিয়াছে কপিলা, চুলের তেলে কপাল তাহার ভিজিয়ে গিয়াছে, দেহ যেন উথলাইয়া উঠিয়াছে কপিলার বর্ষার পদ্মার মতো। কি ভীষণ খুশি মেনে হইতেছে কপিলাকে। নিজের মলিন কাপড় ও চাদরটির লজ্জায় কুবেরের ছুটিয়া পলাইতে ইচ্ছা হইতে থাকে। কয়েক মিনিট সাধারণ কথাবার্তা বলিয়া কপিলা আবার রাঁধিতে যায়। আরো খানিকক্ষণ আলাপ করিয়া কপিলার শাশুড়িও প্রস্থান করে। বাড়ির 2-1টি ছেলে মেয়ে শুধু ঘোরাফেরা করে কুবেরের কাছে। তারপর তারাও চলিয়া যায়। কুবের বসিয়া থাকে একা একা, বোকা নোংরা অপদার্থ কুবের। ময়নাদ্বীপের এনায়েত বশিরের কথা কুবেরের মনে পড়ে। বনে পড়ে জ্যোৎস্না লোকে হোসেনের কুটিরের দাওয়ায় বন্দি এনায়েতের ভাত খাওয়ায়, যার জন্য দ্বীপের অধিবাসীদের কাছে কবার সে মার খাইয়াছে, তারই আনিয়া দেওয়া ভাত। হোসেনের কল্যাণে কদিন পরে মিলনও তাদের হইবে। প্রত্যাশা, প্রকাশ্য সামাজিক আইনসঙ্গত মিলন। কি আশ্চর্য ভাগ্য লইয়াই এক একটা লোক জন্মায় জগতে। বসিয়া থাকিতে থাকিতে পথ চলার শান্তিতে ঢুল আসে কুবেরের। আধ জাগা আধ ঘুমানো অবস্থায় সে স্বপ্ন দেখিতে থাকে। রচনায় পড়িয়া চলে আকাশকুসুম। সর্বশক্তিমান হোসেনকে সে যেন বলিয়াছে, কপিলাকে পাইলে সপরিবারে সে ময়নাদ্বীপে গিয়া বাস করিবে। গণেশকেও বলিয়া সে রাজি করিবে যাইতে। হোসেন তাহার চিরন্তন হাসি হাসিয়া যেন বলিয়াছে, তাই করুম কবির ভাই, তাই করুম, আইনা দিমু কপিলারে। তারপর যেন একদিন কপিলা আসিয়া বলে, থাকবা না কি মাছি? কুবের বলে, না, 2 দিন থাইকা যাও। আইসো কেন কও দেহি? সুবচনের হাটে জামু মন কইরা বাইর হইছি কপিলা, তা ভাবলাম তোর একটু দেখা যাই।
কপিলা মুচকি হাসিয়া বলে, সুবচনের হাট নাকি আইস? কুবের বিবর্ণ হইয়া বলে, না, হাটে গিয়া ঘুমাইয়া থাকা মাঝে, কাইল হাট কইরা বাড়িতে যাইও, বলিয়া কপিলা রান্নাঘরে চলিয়া যায়। কুবের উঠিয়া নামিয়া যায় উঠানে। লাউ মাছার কাছে গিয়া সে দাঁড়ায়। লজ্জায় মুখখানাতে তাহার মাচার উপর করা কালো হাড়িটার ছায়া পড়ে যেন। কপিলার সঙ্গে সে কেন পারিয়া উঠিবে? পদ্মা নদীর বোকা মাছ হিসে এক হাটে কিনিয়া কপিলা তাহাকে আরেক হাটে বেচিয়া দিয়াছে অনেক দিন আগে। দুপুরবেলা বাড়ি ফিরিয়া কুবেরকে দেখিয়া শ্যামাদাস খুশি হইল। দুজনে পুকুরে স্নান করিয়া আসিয়া একসঙ্গে খাইতে বসিল। অতিথি আসিয়াছে বলিয়া কপিলা আজ অনেক রান্না করিয়াছে, কিন্তু খাদ্যে কুবেরের রুচি ছিল না। কুবেরের হঠাৎ আসিবার কারণটা শ্যামাদাসও জানিতে চাহিল। কুবের এবার এক আশ্চর্য মিথ্যা রচনা করিয়া বসিল। হোসেন মিয়ার ময়নাদ্বীপে গিয়া বাস করিতে চাহিবে এমন যদি কেহ জানা থাকে, শ্যামাদাসের অনেক সুবিধা সেখানে বাস করার, বাড়িঘর, অন্নবস্ত্র, জমি জমা সব এখন বিনামূল্যে পাওয়া যাইবে। 10-20 বছর পরে দ্বীপে বসতির বিস্তার হইলে এখন নামমাত্র খাজনা ধার্য হইবে জমির, পুরুষানুক্রমে সত্ত্ব জন্মিবে জমিতে। শ্যামাদাস যদি 10 জনে এই সুবর্ণ সুযোগের সংবাদ জানায়, আর কেহ ময়নাদ্বীপে যাইতে রাজি হইলে কুবেরকে যদি খবর দেয়, বড় ভালো হয়। তবে শ্যামাদাস অবাক হইয়া বলিল, চা বাগানের ঠিকাদারি নিছ নাকি মাঝি? আই, চা বাগান? কিসের চা বাগান? শ্যামাদাস চলুক না, ময়নাদ্বীপ দেখিয়া আসিবে, আজই চলুক। তুমি যাও না কেন ময়নাদ্বীপী? শ্যামাদাস জিজ্ঞাসা করিল। কুবের থতমত খাইয়া বলিল, যামো, আমিও যামো। আজ এখানে থাকিয়ে যাওয়ার জন্য কুবেরকে অনেক অনুরোধ করিল শ্যামাদাস, কিন্তু থাকিবার উপায় কি আছে কুবেরের? গ্রামে গ্রামে ঘুরিয়া তাহাকে ময়নাদ্বীপের বার্তা প্রচার করিতে হইবে। সুবচনের হাটে ভিতর দিয়া আমির বাড়ির পথ, হাটের শূন্য চালাগুলি খাঁ খাঁ করিতেছিল। পথের ধারে স্থায়ী দোকান ও আড়তগুলি শুধু খোলা আছে। একটা খাবারের দোকানের সামনে নড়বড়ে বেঞ্চিটাতে কুবের বসিয়া পড়িল। ভয়ানক শীত করিতেছিল কুবেরের, শরীরটা সমসম করিতেছিল, আর চোখ দুটি করিতেছিল জ্বালা। হুড়মুড় করিয়া জ্বর যে আসিতেছে অনেকক্ষণ আগে সে তাহার টের পাইয়াছিল। বেঞ্চিটা রোদে সরাইয়া নিয়া চাদর মুড়ি দিয়া সে শুইয়া পড়িল। ক্রমে অপরাহ্ন হইয়া আসিল। দোকানের ছায়া কুবেরকে অতিক্রম করিয়া হাটের চালাগুলির মাথায় উঠিয়া গেল। কুবের তেমনি ভাবে পড়িয়া রহিল বেঞ্চিটাতে। শেষে ময়রা তাহাকে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। জ্বর আসিবার মুখে ভোজ খাইয়াছিল। অবস্থা বড় শোচনীয় হইয়া পড়িয়াছে কুবেরের। কপিলার স্বামী শ্যামাদাসের অবস্থা ভালো বলিয়া গরিব সে জ্বর গায়ে পথে নামিয়া আসিয়াছিল। এত জ্বর যে আসিবে কুবের তা ভাবিতে পারে না। মাথার মধ্যে যেন কুয়াশা নামিয়াছে, আর শব্দ হইতেছে গম গম। কোথায় কি অবস্থায় সে পড়িয়া আছে তাও মাঝে মাঝে গোলমাল হইয়া যাইতেছে সব। সমুদ্র তরঙ্গ, দুর্গাপূজার আলো, অন্ধকার একটা চাঁচের বেড়ার বাহিরে সারি সারি ঘুমন্ত মানুষ, বারবার জাল নামানো ওঠানো, ঝাঁকে ঝাঁকে সাদা মাছের লাপালাপি, সব একাকার হইয়া যাইতেছে। ময়রা মুখের চাদর ছড়াইয়া দিলে কুবের আরক্ত চোখে তাহার মুখের দিকে চাহিয়া থাকে। বিড়বিড় করিয়া বলে, শ্যামাদাসেরে খবর দিবা? আকর টাকরের শ্যামাদাস।